চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি, হাত বদল 3 থেকে 4 বার চলে নির্যাতন ও বেঁচে ফেরাদের রোমহর্ষক বর্ণনা। অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের সক্ষমতা অর্জন, রানওয়ের সামর্থ্য 90 BCN, বাড়ল অগ্নি নির্বাপন সক্ষমতাও। শুধু বদলায় শিরোনাম, একই কাজের নামে বিভিন্ন প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্য ফলপ্রসূ হওয়া নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের। টেকসই উন্নয়নে এলাকাভিত্তিক কর্মসূচির তাগিদ। এবং গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসম্মুখে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন। রানিং মেট করলেন ওহাইওর সিনেটর জেডি ভেন্সকে। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সরকার প্রধান শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। নব থিয়েটারের জন্য 2টা মামলা আমার বিরুদ্ধে। কাজে ওতে এটা বিএনপি ক্ষমতা আসার পরে করেছে। যাও, আর তাছাড়া আমরা যে বঙ্গবন্ধু ফেলোশিপ চালু করেছিলাম, তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি আমরা চালু করি। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির বৃত্তির অর্থ প্রায় 3,000 এটা কি হ্যাঁ বৃদ্ধি, সেগুলো এখন বলতে হবে, 3,804 কোটি টাকা। প্রাথমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপবৃত্তি 2,617 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা উপবৃত্তি 1,785 কোটি টাকা। এবং বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট 4,466 কোটি টাকা। এগুলি আমরা বরাদ্দ দিয়েছি, কারণ আমি সবসময় এটি বিশ্বাস করি যে গবেষণা একান্তভাবে দরকার। আমরা মোবাইল নেটওয়ার্ক, ভিস্যাট স্থাপন এবং বেশিরভাগ আমরা ব্যক্তি খাতকে সুযোগ দিই। কম্পিউটার এবং যন্ত্রাংশের উপর দিয়ে সমস্ত ট্যাক্সগুলি কমিয়ে মানুষের স্বল্প হিসেবে পায় সে ব্যবস্থা নিই। কারণ আমরা প্রথম আমাদের পার্টির জন্য 91 সালে যখন কম্পিউটার কিনতে যাই, তখন দেখলাম 3,50,000 টাকা, 3,50,000 টাকার উপরে আমাদের লেগেছিল সেই কম্পিউটার কিনতে। যার জন্য পরবর্তীতে যখন আমি সরকারে আসি, আমরা সবগুলি ট্যাক্স কমিয়ে দিই। অবশ্য এ ব্যাপারে আমাকে কম্পিউটার শিক্ষা এবং কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং কম্পিউটার চালানো এগুলি আমি আমার ছেলের কাছ থেকে শিখেছি। ওই মুক্তিযুদ্ধের সময় জেলখানায় যে ছেলেটা জন্ম হয়েছিল, সজীব ওয়াজেদ জয়, সেই কিন্তু শেখায় এবং তারই পরামর্শ ছিল যে সব ট্যাক্স কমিয়ে দাও, এগুলি সহজলভ্য করো, কম দামে যেন সবাই কিনতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই করেছি এবং প্রথম ট্রেনিংটাও, এই কোর্স চালু, সেটাও ওর হাত দিয়ে করা। এভাবে আমরা বিভিন্ন করি এবং উচ্চশিক্ষায় আমরা বঙ্গবন্ধু বৃত্তিও চালু করে দিই। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় আমরা 986 জন শিক্ষার্থী এবং গবেষককে 1,95,00,000 টাকা বৃত্তি অনুদান প্রদান করি। সবথেকে বড় কথা যে সেই সময় আমরা এইভাবে যে ফেলোশিপ দিয়েছিলাম এবং বিদেশে পিএইচডি করতে বা উচ্চ ডিগ্রি অর্জনের জন্য যাদের পাঠিয়েছিলাম, অনেকেই তখন সম্পন্ন করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় 2001-এ সরকার আসতে পারেনি। যখন 2001-এ সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সেটা সম্পন্ন করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। যেমন আমাদের মুখ্য সচিব, তখন তিনি আমার যিনি মুখ্য সচিব ছিলেন ডক্টর সামাদ, তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। তিনি এই স্কলারশিপটা পেয়েছিলেন, কিন্তু সেটা যাওয়ার সুযোগ পায়নি। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি আবার পরে গেলে না কেন? তার পিএইচডি করার কথা ছিল, কিন্তু আর করেও নি, কারণ মনটাই ভেঙে গিয়েছিল। এটা বাস্তব। আমি এখন তাকে বলি যে তুই আবার করো, আবার গবেষণা করো, কিন্তু এটা হলো বাস্তবতা যে বন্ধ করে দিল। আমার কাছে অবাক লাগে যে এই যে মাঝপথে বন্ধ করে দেওয়াতে কত মানুষ যে বিপদে পড়েছিল এবং অনেকে সম্পন্ন না করে চলে আসতে হলো। যাক, 2008 পর্যন্ত, সেই 2001 থেকে 2008 আরেকটা অন্ধকার সময় আমরা পার করেছি। 2008-এ যখন নির্বাচন হলো, আমরা আবার জনগণের ম্যান্ডেট পেলাম এবং 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল, আর যৌথভাবে তো আরও বেশি, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। যাক, আমরা সরকার গঠন করলাম। সরকার গঠন করেই কিন্তু আমরা উদ্যোগ নিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় বাড়াতে হবে,
গবেষণা বাড়াতে হবে, শিক্ষার মান উন্নত করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এবং শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। পুনরায় আবার আমরা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালা প্রণয়ন করলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় 30টা, 63টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এ পর্যন্ত। তার মধ্যে কৃষি, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, ডিজিটাল, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস। কারণ আমাদের তো গবেষণা করতে হবে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস। আমরা তো চাঁদেও যাব, কাজে সে লোক তৈরি করতে হবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই ইউনিভার্সিটি করে দিয়েছি। বেসরকারি ফ্যাশন ও ডিজাইন, কারণ আমাদের ফ্যাশন ডিজাইনেরও কোনো হয়েছিল না, অথচ গার্মেন্টস আমরা রপ্তানি করি, কিন্তু ফ্যাশন ডিজাইনটা তো এটা আধুনিক, সবসময় মানে এটা কাজে লাগে। কাজে আমরা এটা অবশ্য বেসরকারিভাবেই করিয়েছি। ফ্যাশন ও ডিজাইন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সবথেকে বড় কথা, আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি, সেখানে হাইটেক পার্ক, হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি, যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, কারিগরিতে যাতে বেশি করে ছেলেমেয়ে আসে সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। আমরা 2013 সালে 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে 1,05,616 জন শিক্ষক জাতীয়করণ করেছি। যেখানে আমাদের এখন বর্তমানে আমাদের প্রতি 33 জনের জন্য কম শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক, অথচ এটা আগে ছিল মানে বলতে গেলে তখন অনেক কম শিক্ষক ছিল। আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক এ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। 2010 সাল থেকে বছরের প্রথম দিনে আমরা বই উপহার দিচ্ছি। এই বছরই তো এই 2024 সালের 1 জানুয়ারি 9,38,03,606টা নতুন বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। আমরা 150টি উপজেলার সকল প্রাইমারি স্কুলে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করেছি। আমাদের ঝরে পড়ার হার যেটা 2009 সালে আমরা পেয়েছিলাম 45.1%, আজকে তা কমে 13.95%-এ নেমেছে। সেই সাথে সাথে আমাদের উচ্চশিক্ষা এবং আমরা প্রাথমিক থেকে সব ক্ষেত্রেই তো আমরা এখন বৃত্তি উপবৃত্তি চালু করেছি, কারণ যেন বাবা মাকে কষ্ট করতে না হয়। বিনা পয়সায় বই এবং সেই সাথে বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি। আর এ বাবদে যে আমরা অর্থ খরচ করছি সেটা আমরা মনে করি যে এটা আমার দেশের কাজে, আমার উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য। এবং কারিগরি শিক্ষায় ভর্তিকৃত শিক্ষার্থী 5,41,656 জন এবং 2022 সালে তা বৃদ্ধি পেয়েছে 15 লাখে, 15,81,485 জনে উন্নীত হয়েছে। আমরা প্রত্যেকটা উপজেলা একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রায় 100টি, 91টির শিক্ষা কার্যক্রম চালু। আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি। আমরা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে 4টা মহিলা পলিটেকনিক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, সেগুলি এবং অন্যান্যগুলি কাজ চলছে। 329টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা মাদ্রাসায় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে দিয়েছি, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কর্মসংস্থান হতে পারে, বিদেশে যেতে পারে, সেই ব্যবস্থার জন্য তাদেরও আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাধারণ স্কুলে দিচ্ছি, মাদ্রাসাগুলিতেও আমরা দিচ্ছি। তাছাড়া আমরা নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি, এটা স্কুলে এবং মাদ্রাসাতে প্রায় 818টা ভবন মাদ্রাসায়। আর তাছাড়া আমরা প্রায় 1,800 মাদ্রাসার মধ্যে এই ভবন আমরা নির্মাণ করেছি এবং আরও নির্মাণ কাজ চলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনকারীরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুপুর 1:30টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে
সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই অবস্থায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের জন্য দুপক্ষই দায়ী বলছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মোহাম্মদ সামাদ। তিনি বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে বহিরাগতরা ঢুকে পড়েছে ক্যাম্পাসে। গতকালের যে ঘটনা সেটা হলো পরস্পরই দায়ী, কিন্তু এটার জন্য আমরা দুঃখিত, ব্যথিত। আমাদের ছেলে মেয়েরা আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। নাশকতামূলক কোনো কাজ যদি করতে চায় তাহলে সেটা আমরা কঠোরভাবে এটা বিশ্ববিদ্যালয়ে বিধি প্রয়োগ করে আমরা ব্যবস্থা নিব। এই বহিরাগত উভয় পক্ষেরই আছে, যখনই বহিরাগত এক পক্ষ আনে তখন আরেক পক্ষ আনে, সেটা তো আমরা দীর্ঘদিন যাবতই দেখেছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক এলাকায় ঘুরেছি এবং বিভিন্ন এলাকায় আমরা দেখেছি পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ সেখানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। পাশাপাশি আমি যদি একটু বলতে চাই, আজকে যেহেতু 1:30টা থেকে আজকে একটা এই জায়গায় ছাত্রলীগের একটি কর্মসূচি রয়েছে, পাশাপাশি প্রায় একই সময়ে 3টার দিকে একদম কাছাকাছি সময়ে এই রাজু ভাস্কর্যেই কিন্তু বৈষম্যবাদী ছাত্র আন্দোলনেরও বেশ তৎপর আজকে কর্মসূচি রয়েছে 3টা থেকে। সুতরাং এই নিয়ে জনমনে একটা আতঙ্ক আছে। সুতরাং এই পথে যারা যাতায়াত করেন তারা অনেকেই এই পথে আজকে যাতায়াত করছেন না। অনেকেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছেন, কিন্তু অনেকেই বাধ্য হয়ে মূলত এই এলাকাটি ব্যবহার করছেন। আর যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে আজকে সময় সংবাদকে জানানো হয়েছে গতকালকের ঘটনায় দুপক্ষের জড়িত থাকার প্রমাণই তারা পেয়েছে এবং তারা বলছেন গতকালকের আন্দোলনে ইন্ধন যোগানো থেকে শুরু করে সব কিছুতেই দুপক্ষেরই দায়বদ্ধতা আছে। সেক্ষেত্রে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকেই বিচারের আওতায় অর্থাৎ তদন্তের আওতায় এনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবং এখনকার অবস্থা যদি বলি, 1:30টা থেকে যেহেতু ছাত্রলীগের কর্মসূচি আছে, সেই জায়গা থেকে ছাত্রলীগের কোনো কর্মীকেই এখন পর্যন্ত রাজু ভাস্কর্যের আশেপাশে দেখা যায়নি। তবে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যথাসময়ে এখানে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে তাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করবেন। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি বলি, তারাও কিন্তু বিভিন্ন তাদের সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপের মাধ্যমে বারবারই জানিয়ে দিচ্ছেন যে তারা ঠিক 3টার সময় তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন। কিন্তু গতকালের যে অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, গতকালকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। সব কিছু নিয়ে পুরো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত এখানে তৎপর আছেন এবং গতকালকের ঘটনার রেশ কিন্তু এখনও রয়ে গেছে। সেই বাস্তবতা থেকে এখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার ঘোষণা দিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রদল। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন তারা। সকালে নয়াপল্টন থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড় হয়ে ফকিরের পুল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আগামীকাল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। আগামীকাল সারা দেশে কটূক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। আয়মান সাদিকের অ্যাডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুল এর প্রস্তাবিত 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনায়েদ আহমেদ পলক। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিনিয়োগ প্রস্তাবের বিধি মানতে তা প্রকাশ্যে জানানো যাবে না। স্কুলের জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। আমাদের আসলে চুক্তি থাকে যে আমরা সেখানে বিনিয়োগ করি কিংবা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্যপাত্র বা তাদের সাথে যে নেগোসিয়েশন হয় এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না। এবার বাণিজ্যের খবর। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য 64 থেকে 90 PCN-এ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকল। শেখর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল, যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে। ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছি এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 PCN নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি 90 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার পরে যেটা হয়েছে, আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো, তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবে। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট উঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর জানাবো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটের নামও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সেনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। গুলিতে আহত ট্রাম্প এদিন কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে যোগ দেন। এদিকে একই দিন রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন, তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না। এবং চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি, হাত বদল 3 থেকে 4 বার চলে নির্যাতন ও বেঁচে ফেরাদের রোমহর্ষক বর্ণনা। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।